ভেরি গুড আফটারনুন, শুভ অপরাহ্ন সকলকে। আমার চ্যানেল ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমি হয়তো আমার শর্টসে অলরেডি বলেই দিয়েছি আপনাদের সকলকে যে আমি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত নামকরা কলেজে, উইমেন্স কলেজে ইতিহাস বিষয়ে অধ্যাপনা করে থাকি। এবং যেহেতু আমার এই চ্যানেলটির বিষয়টি হচ্ছে ইতিহাস কেন্দ্রিক, তার সঙ্গে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মূলত আমি এখানে আলোচনা করে থাকি। সেখানে আমি বারবারই বলছি যে আমার এই চ্যানেলে আমি অনেক কিছু বিষয় নিয়ে শুধু একটা বিষয়ের ওপর রেস্ট্রিক্ট বা নির্দিষ্ট করে একটা বিষয়ের ওপর বা একটা জনরার ওপরই যে রেস্ট্রিক্টেড থাকবো তা নয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এখন বা আজকের যে ভিডিওটি আমি করতে চলেছি সেটি একটু ইন্টারেস্টিং এবং একটু অফবিট টাইপের। এবং এইটি গ্র্যাজুয়েশনে মেয়েদের এনইপি, যেটা আমরা সবাই জানি ন্যাশনাল এডুকেশন পলিসি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2020 যে পলিসিটাকে গ্রহণ করেছিল এবং 2023 থেকে ইমপ্লিমেন্ট করা হয়, সেই বিষয়কেন্দ্রিক তাদের একটা সাবজেক্ট আমাকে পড়াতে হয়। সেটি হচ্ছে এসিসি, দ্যাট ইজ স্কিল এনহ্যান্সমেন্ট, যেটাকে আমরা বলে থাকি স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। এবং এই পার্টিকুলার পেপারের এবারে এসিসি 3, মানে যারা সেমেস্টার 2 দিয়ে সেমেস্টার 3তে উত্তীর্ণ হয়েছেন, তাদের পেপারটি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। যেখানে পপুলার কালচার বলতে কি বুঝি, পপুলার কালচারের যে বিভিন্ন অ্যাপ্রোচগুলো কী কী আছে এবং পপুলার কালচারের যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কী কী, তার সঙ্গে বিভিন্ন ধরনের ফোক ডান্স, তারপর হচ্ছে যেমন হচ্ছে ফোক সং, তার সঙ্গে বেঙ্গলি মুভিজ, কয়েকজন বিখ্যাত বেঙ্গলি মুভি ডিরেক্টর যেমন সত্যজিৎ রে, তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, তাদের নাম বলা হয়েছে। এবং তাদের যেগুলো অ্যাওয়ার্ড উইনিং অর পপুলার মুভি সেট আপ, সেগুলো কী ধরনের দৃষ্টান্ত ভারতীয় সিনেমা জগতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং বাঙালি সিনেমা জগতে কী ধরনের প্রভাব বিস্তার করেছিল, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি ভাবলাম এটা একটু স্টুডেন্টদের ক্ষেত্রেও সাহায্য হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি এটা একটু নতুন ধরনের একটা ভেঞ্চার, মানে যেখানে আমি আমার সিলেবাসের যে টপিকগুলো অত্যন্ত অফবিট, সেগুলো হয়তো স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয় এবং কী বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেটাও তারা বারবার জিজ্ঞেস করে। তাই জন্য বোঝানোর চেষ্টা করব। হয়তো পরবর্তীকালে আমি এই চ্যানেলটাকে একটা বেসিক্যালি হিস্ট্রির ক্ষেত্রে সিলেবাস সেন্ট্রিক চ্যানেল হিসেবে হয়তো গড়ে তুলতে পারি বা শিফট করতে পারি, সেটা পরবর্তী কালের বিষয়। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সত্যজিৎ রায়ের অন্যতম একটি বিখ্যাত বাঙালি সিনেমা। যারা দেখেছেন তারা তো জানেনই, এবং যারা দেখেননি, স্পেশালি স্টুডেন্টসদের বলবো, যারা দেখেননি তারা কিন্তু, যাদের হইচই আছে বা যাদের ইউটিউব আছে, তারা গিয়ে দেখবেন। সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এবং সিনেমাটার নাম আপনারা হয়তো থাম্বনেল দেখে জেনেই গেছেন, চিড়িয়াখানা। চিড়িয়াখানা হচ্ছে, আমরা সবাই জানি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের গল্প অবলম্বনে এই মুভিটা সত্যজিৎ রায়, মানে এই বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায় নির্মাণ করেন। এবং উনি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যেটা সবথেকে আমার মনে হয়, যখন আমরা সত্যজিৎ রায়ের যে কোনো ধরনের সিনেমা দেখে থাকি, স্পেশালি বাচ্চারা যখন ফেলুদা দেখে, কারণ আমরা জানি যে হি ওয়াজ দ্য ভেরি ফার্স্ট পার্সন হু ক্রিয়েট আ ভেরি সেপারেট জনরা ফর দি চিলড্রেন, মানে দ্যাটস হোয়াট আই এম trying to say, is created a very different genre for young children in a detective world. মানে গোয়েন্দা এই যে জগৎ, এই জগৎটাকে বাচ্চাদের কাছে, স্পেশালি 10-11 বছর টিনেজদের কাছে টেনে নিয়ে আসা এবং গল্পের যে একটা বাঁধন, সেই বাঁধনটাকে ধরা এবং সেটাকে আবার সিনেমার চিত্রনাট্যে সুন্দরভাবে তুলে ধরার যে ব্যাপারটা আমরা সত্যজিৎ রায়ের মধ্যে দেখি। অবশ্যই সুকুমার রায়ের ছেলে হিসেবে ওনার যে ট্যালেন্ট, সেটা তো বলার কথা নয়, কারণ উনি শুধু গল্পই লেখেননি, চিত্রনাট্য, মানে অন্য কারোর গল্পকে যখন চিত্রনাট্যে উনি রূপান্তরিত করছেন, উনি জানেন যে কোন যে পোর্শনগুলো এক্সেসিভ হয়ে যাবে, কোন পোর্শনগুলো টানটান হবে, কোন পোর্শনগুলো হলে দর্শকদের আকর্ষণ করবেন। এবং এটাও ঠিক উনি বারবারই বলতেন যে আমার মুভি মাস মুভি নয়, আমার মুভি কয়েকটা পার্টিকুলার ক্লাসকে ডিফাইন করে, সেই ক্লাসদের জন্য। চিড়িয়াখানা সিনেমাটি আমি অনেক আগেই দেখেছি এবং দিস ইজ মাই থার্ড টাইম। আমি আগেও বলেছি, আমি শর্টসে হয়তো বলেছি যে আমি সিনেমাটি দেখছি। আমি স্টুডেন্টদের বলবো সিনেমাটা ভালো করে দেখার, কারণ সিনেমাটি আমরা যখন সিনেমাটি
দেখতে বলার কারণ এটাই, কারণ সিনেমাটিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন হচ্ছেন বাঙালি সিনেমার হার্টথ্রব, যদি আমরা বলে থাকি 60s 70s 80s 60s-এ মহানায়ক উত্তম কুমার। মহানায়ক এই শব্দটা হিসেবে ওনাকে আমরা চিনে থাকি, কারণ হি ওয়াজ দ্য রোম্যান্টিক হিরো দ্যাট টাইম, হি ইউজ টু বি আ ভেরি রোম্যান্টিক হিরো। এবং ওনাকে এইরকম একটা চরিত্রে নিয়ে আসা এবং সার্থকভাবে গল্পটাকে এক্সিকিউট করা, এটা একটা ডিরেক্টরের কাছে বা পরিচালকের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং চিড়িয়াখানা মুভিটা আরেকটা কারণে বিখ্যাত, সেটি হচ্ছে যখন আমরা সিনেমার শুরুটা হচ্ছে আমরা দেখতে পাই কলকাতার একটা ল্যান্ডস্কেপ, উত্তর কলকাতার বা সিটিস্কেপ, যা আরবানস্কেপ যেটাকে আমরা বলে থাকি, এবং সেখানে ট্রাম। রিসেন্টলি আমরা জানি যে কলকাতা শহরে ট্রাম নিষিদ্ধ হচ্ছে, সেই ট্রাম দিয়ে ঠিক সিনেমাটা শুরু হচ্ছে। মানে এর মাধ্যমে চিত্র পরিচালক বোঝাতে চাইছেন যে ট্রাম ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার হেরিটেজ অফ বেঙ্গল ট্রেডিশন। সেইটা যেমন সিনেমাতে এসছে। তারপরেই দেখা যাচ্ছে দুজন ব্যাচেলর, মানে অবভিয়াসলি ব্যোমকেশ তখন ব্যাচেলরই ছিলেন, এবং অজিত বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে উনি তখন বিবাহিত, কিন্তু ওনার স্ত্রী ঘাটশিলাতে রয়েছেন। দুজনে যে মেসে বা যে বাড়িতে ভাড়া থাকেন সেই দোতলায় বসে রয়েছেন, এবং উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার বাসুকি নাগ মানে সাপ নিয়ে ওনার পোষ্য, উনি বলছেন অজিতকে যে কোনো কেস আসছে না। এই সময় আমরা দেখতে পাই যে পোর্ট্রায়াল, মানে অজিত এখানে অবভিয়াসলি আমরা জানি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখক নিজে এখানে অজিত আর ব্যোমকেশ দুজনে খুব হৃদয়ের বন্ধু, এবং দুজনে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করছেন, যে শুধুমাত্র গোয়েন্দা উপন্যাস, কারণ আমরা জানি অজিত বন্দ্যোপাধ্যায় একজন উপন্যাস লেখেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে ওখানে না লিখে যদি রোম্যান্টিক কিছু উপন্যাস লেখা হতো তাহলে সেক্ষেত্রে ভালো হতো। সেখানে ব্যোমকেশ আবার বলছেন যে রোম্যান্টিক উপন্যাসের ক্ষেত্রে কী কী প্যারামিটার্স থাকতে হয়। উনি রবীন্দ্রনাথের দিচ্ছেন যে পরকীয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট কি ফ্যাক্টর, যেটা রবীন্দ্রনাথের উপন্যাসে আমরা পেয়ে থাকি। ইন দ্য মিন টাইম আমরা জানি দরজায় তখন ডোরবেল ছিল না, ঠক ঠক করে সেই চিরাচরিত আওয়াজ এবং মক্কেলের আগমন। চিড়িয়াখানা মুভিটার যে মেন থিম সেটা হচ্ছে গোলাপ কলোনি নামে একটি, আমি মুভিটার ওপর বেস করে বলছি যেহেতু আমি উপন্যাসের উপর বেস করে বলছি না। গোলাপ কলোনি নামক মোহনপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে একটি কলোনি ছিল, সেখানে একজন রিটায়ার্ড জাজ একটি কলোনি বা আশ্রম মতো খুলেছিলেন, এবং সেখানে যারা ইনমেটস বা আশ্রিতারা ছিলেন তারা ছিল খুবই স্পেশাল, মানে হতে হয় তারা স্পেশাল ইন দ্য সেন্স ফিজিক্যালি, হয়তো তারা পঙ্গু বা কারো অ্যাক্সিডেন্টে কোনো অঙ্গ চলে গেছে বা কোনো ক্রাইমের সঙ্গে তারা জড়িত ছিলেন, এবং পরবর্তীকালে হতে পারে তারা নিজেদেরকে শোধরানোর জন্য মানে একটা নির্দিষ্ট সময় জেলে কাটিয়ে তারপর তারা ছাড়া পেয়েছেন, এবং তারা আবার সমাজের প্রধান যে মেইন স্রোত সেই স্রোতে ফিরতে চান কিন্তু ফিরতে পারছেন না, তাই তারা আশ্রমে আশ্রয় নিয়েছেন, এবং তারা বিভিন্ন ধরনের কাজে ব্রতী, যেমন অনেকে ডেয়ারি প্রোডাক্টসের সঙ্গে যুক্ত, অনেকে ট্রান্সপোর্ট সিস্টেম তার সাথে যুক্ত, অনেকে ওখানকার যে গোয়াল রয়েছে সেখানে গরুগুলোকে দেখাশোনা করে, অনেকে রান্নার কাজ করেন, অনেকে সেলাই কাজ করেন। সুতরাং এই মুভিতে আমরা পাই দেয়ার আর lot of characters actually staying in a same place and they are interacting with each other. এই যে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারকে একটা সুন্দর পোর্ট্রায়ালের মধ্যে লেন্সে নিয়ে আসে, এবং সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারে যেগুলো নেগেটিভস বা যেগুলো পজিটিভ সাইড সেগুলোকে সিঙ্গেল ফ্রেমে তুলে ধরা সত্যি সত্যজিৎ রায়ের পক্ষেই সম্ভব, আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক। উত্তম কুমারকে আমি কেন বলবো, হি ওয়াজ আ ভেরি ডিফারেন্ট সেট অফ অ্যাক্টর অ্যাকচুয়ালি, কারণ ওনাকে যে কটা সিনেমাতে মানে আমরা দেখে অভ্যস্ত সেখানে সবসময় উনি রোম্যান্টিক ক্যারেক্টার বা এমন একজন ব্যক্তি যাকে আমরা রোম্যান্টিক নায়ক হিসেবে দেখতে পছন্দ করি, সোকল, যেমন আমরা হিন্দি সিনেমাতে শাহরুখ খানকে, কিন্তু উনি এই মুভিতে নিজেকে ভেঙেছেন, এবং নিজেকে ভেঙে একজন ব্যোমকেশ মানে একজন সত্যান্বেষী হিসেবে যেভাবে উনি বেরিয়ে এসছেন তা সত্যি চোখে পড়ার মতো। এখন আমরা আবিরকে বলে থাকি বা অনির্বাণকে বলে থাকি, কিন্তু কেন আমি জানি না যে উত্তম কুমারের এই চিড়িয়াখানা এই মুভিটাকে উত্তম কুমারের ক্যারিয়ার পাথে অন্যতম মুভি হিসেবে কেন ধরা হয় না। ইটস নট ভেরি মাচ লজিক্যাল ফর মি অ্যান্ড আনবিলিভেবল যে কেন ধরা হয় না, অবিশ্বাসযোগ্য, এটা ধরা উচিত, কারণ প্রতিটা মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি
অতিরিক্ত বেশি অভিনয় করছেন না, কারণ অবশ্যই উনি অভিনয়টা তো মানে ওনার মতো অভিনয় এখনও পর্যন্ত আমার মনে হয় না পশ্চিমবঙ্গে তেমন কিছু ওনার মতো ওই দরের অভিনেতা আছে। অবশ্যই সৌমিত্রের সাথে তো আমি তুলনাই করছি না, ওনারা দুজনেই হচ্ছে এমন উঁচু দরের অভিনেতা যা একজনের সাথে অপরজনের তুলনা চলে না। কিন্তু এখানে উত্তম কুমারকে আমরা দেখছি যে যখন উনি ছদ্মবেশ নিয়ে প্রথমবার মোহনপুরে গেলেন জজ নিশিকান্ত সেনের আমন্ত্রণে, কিভাবে উনি অ্যাক্ট করছেন, আর তার সঙ্গে অজিতের অভিনয়টা ইজ ভেরি সাটল। পরবর্তীকালে যখন উনি ওনার মুখ্য ভূমিকায় মানে ব্যোমকেশ হিসেবে যখন জাজ খুন হচ্ছেন এবং উনি যখন অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর পুলিশ ওখানে ওনাকে ব্যোমকেশকে আমন্ত্রণ করছেন যে আপনি এসে দেখে যান কেসটা কী হলো, তখন উনি গেলেন এবং যখন গাড়ি থেকে নামলেন অ্যাজ আ ভেরি ফার্স্ট গ্লেন্স আমার মনে হয়েছিল যে ওনার সেই পুরনো যে ফ্যান্ডাম বা যেটাকে আমরা বলে থাকি না নায়কোচিত সুলভ অভিনয় সেটা বেরিয়ে আসবে, কিন্তু উনি ওনাকে সংযত মানে উনি ওনাকে ধরে রেখে অ্যাজ এ ডিটেকটিভ হিসেবে কীভাবে প্রকাশ করতে হয় সেইটাকে অত্যন্ত সুন্দর এবং সাটল ওয়েতে প্রেজেন্ট করেছেন। এবং উনি গিয়ে কলোনির প্রত্যেক ব্যক্তির সাথে কথোপকথন করেছেন এবং চিড়িয়াখানা গল্পটা আমরা ছোটোবেলায় পড়েছি বা জানি যে নিশিকান্ত সেন হচ্ছেন ওখানকার প্রধান জাজ, যিনি হচ্ছেন কেস মানে মক্কেল মেন ব্যোমকেশের, এবং ওনার ধারণা হয়েছিল যে এমন একটা মুভি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৃক্ষ এবং সেখানে অভিনেতা করেছিলেন একজন মহিলা, তিনি তার নিজের কণ্ঠে গান গিয়েছিলেন এবং পরবর্তীকালে একজন সোনার ব্যবসায়ীর সঙ্গে জড়িয়ে উনি গিয়েছিলেন এবং তার খুনের অভিযোগে সেই মহিলাকে নাকি অভিযুক্ত করা হয়। পরবর্তীকালে নাকি সেই মহিলাকে পাওয়া যায়নি এবং সেই জাজের মনে হয়েছে যে সেই মহিলা অন্য পরিচয় নিয়ে সেই আশ্রমে লুকিয়ে রয়েছেন। এবং ফিরে আসি আবার উত্তম কুমার যখন এখানে মানে যখন এলেন অ্যাজ এ গোয়েন্দা হিসেবে, তখন যে তার ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো একজন গোয়েন্দা যেরকম হওয়া উচিত, কিন্তু অতিরিক্ত সেই স্টাইলিস্টিক ওয়েতে আমি সেই ওয়েস্টার্ন প্রসিডিওর ফলো করছি তা নয়। একজন বাঙালিয়ানার যে সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকা উচিত সেগুলো উনি বজায় রেখেছেন। তার সঙ্গে ওনার ডায়ালগ ডেলিভারি অত্যন্ত সুতীক্ষ্ণ যে বুদ্ধি, সেই বুদ্ধির পরিচয়। শব্দচয়নের ক্ষেত্রে সত্যজিৎ রায় পরিচালকের একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট যে মুভ, সেই মুভটা আমাদের চোখে পড়ে। কিন্তু ডেলিভারির ক্ষেত্রে উত্তম কুমারের এই যে বাচনভঙ্গি, উনি নিজেকে ভেঙেছেন, সেটা আমি বারবার বলছি এই মুভিতে, এবং একজন নায়ক থেকে বেরিয়ে এসে একজন সুঠাম বাঙালি কিন্তু গোয়েন্দা বা সত্যান্বেষী হিসেবে নিজেকে প্রকাশ করা, সেটা সত্যিই দেখার মতো। স্পেশালি আমি খেয়াল করতে বলবো আপনাদের সেই জায়গাগুলো যখন উনি ইন্টারোগেট করছেন এবং যখন উনি লাস্টের সিনে যখন উনি ইন্টারোগেট করছেন প্রত্যেকটা আলাদাভাবে জিজ্ঞেস করছেন, এবং একটা জায়গায় ওনার খটকা লাগছে যে বাসা এই শব্দটা সাধারণত পূর্ববঙ্গের লোকরা বলে, যদি কেউ হুগলি বা হাওড়ায় থাকে তারা বলবে খড়। এই যে কথার ডেলিভারি, তার যে চোখের চাহনি, এইগুলো সত্যি মানে অভাবনীয়, এবং সেটা আমাদের মনে করায় যে একজন ব্যক্তি তার যদি অবজারভেশন পাওয়ার কীরকম হওয়া উচিত একজন গোয়েন্দার, সেই জায়গাটা কিন্তু সেই উত্তেজনা এবং জায়গাটা খুব ধরে রেখেছে। যদি ফেলুদার সাথে আমরা আলোচনা করি, ফেলুদার গল্পে অ্যাকশন সিন রয়েছে, এখানে অ্যাকশন সিন আপনি পাবেন না, ফ্রেম বাই ফ্রেম পাল্টাচ্ছে, কিন্তু একটা সাটলনেসকে বজায় রেখেছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্য দিয়ে কিন্তু পারদ ক্রমশ চড়ছে, কিন্তু অতিরিক্ত উত্তেজনাপূর্ণ নয়, কিন্তু অতিরিক্ত বা স্লো নয়, খুব সুন্দর প্রকাশ। আশা করছি আপনাদের এবং একেবারে আমরা দেখতে পাই চিড়িয়াখানার লাস্টে যখন উনি কেসের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন, উনি বারবার বলছেন, তখন কিন্তু কাঁধে ওনার সেই ঝোলা ব্যাগ, যে কে আসলে খুনটা করেছে এবং কি উদ্দেশ্য নিয়ে, মোটিভটা নিয়ে খুনটা করেছে, অত্যন্ত কনফিডেন্ট দ্য ওয়ে হি স্পোক। লাস্টে গিয়ে আমি বলতে পারি এই মুভিটা কিন্তু ভারতীয় বিশেষ করে বাঙালি চিত্র জগতে একটা পায়োনিয়ারিং মুভি হয়ে থাকতে পারে, যদিও ব্যোমকেশের এখন অনেক মুভি এবং অনেক ওয়েব সিরিজ বেরিয়ে গেছে, কিন্তু আমি স্টুডেন্টদের এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো এই মুভিটা দেখবেন, এবং একদিনে না হলেও 3 দিন বা 4 দিন ধরে ফ্রেম বাই ফ্রেম আপনারা দেখবেন। উত্তম কুমার যেভাবে নিজেকে এখানে রিপ্রেজেন্ট করেছে, হয়তো সত্যজিৎ রায় ওনাকে বাধ্য করেছে সেইভাবে রিপ্রেজেন্ট করানোর জন্য, এবং একজন চিত্র পরিচালক কীভাবে চেয়েছেন এবং সেইভাবেই উনি মেলবন্ধন ঘটিয়ে ওনাকে নিজেকে সিনেমার মধ্যে ঢেলে দিয়েছেন, তার সত্যি অভাবনীয়।
সত্যি আমার মনে হয় যেটা উত্তম কুমারের যে ওনার যেটা সিনেমার যে ওনার যে ওনার যে ইতিহাস, উনি যে কটা সিনেমা করেছেন তার মধ্যে চিড়িয়াখানা অতটা জনপ্রিয় হয়তো হয়নি, কারণ এটা আমি বারবারই বলছি, কারণ সত্যজিৎ রায় বলতেন সমগ্র পাবলিকের জন্য না, কিন্তু ইটস অ্যাকচুয়ালি মেক আ ডিফারেন্ট জনরা, আর একটা পায়োনিয়ার বা একটা বার সেট করেছে। সেইটা পেরোতে হয়তো আমি এখনও পারিনি, অনির্বাণও পারবে না, কিন্তু কারণ এটাকে পেরোনো একটু মুশকিল, কারণ চিত্র পরিচালকের ভূমিকাও এক্ষেত্রে অনস্বীকার্য। সত্যজিৎ রায়ের মতো চিত্র পরিচালক আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত কেউ আছে। তাই জন্য সবাই এই মুভিটা দেখবেন এবং দেখবেন যে কীভাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পকে এনারা দুজন মিলে সার্থকভাবে তুলে ধরেছেন। আশা করি আমার এই ছোট্ট রিভিউটা আপনাদের ভালো লাগলো এবং বিশেষ করে স্টুডেন্টদের, এবং তারা বুঝতে পারলো ECCর থার্ড সেমের পপুলার কালচারে যখন যে সমস্ত ডিরেক্টরকে নিয়ে বলা হচ্ছে তাদের ইউনিক কাজকে নিয়ে কিছু বলতে, আমি চিড়িয়াখানাকে বেছে নিয়েছি। আরেকটা মনে হয় আমি পথের পাঁচালী নিয়ে বলবো, বিকজ দ্যাট ওয়াজ সত্যজিৎ রায়ের অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক আর শেয়ার করতে বলবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।